জুলাই পদযাত্রার মধ্যে জুলাইয়ের শক্তি যারা ছিলেন, যারা মাঠে ছিলেন জুলাই আন্দোলনে, সবাইকে এক হবে, এক ছাতার নিচে আসবে, সেরকম সৌহার্দ্যের কথা বলার কাম্য ছিল। কিন্তু অনেকে এটা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে ব্যবহার করে একটা বিভাজন তৈরি করা, একটা ভিন্ন কোনো উদ্দেশ্য এখানে আছে, যেখানে পলাতক শক্তি ফিরে আসারও একটা সম্ভাবনা তৈরি হয়। মানে সবকিছু মিলে আসলে আপনাদের দিক থেকে ব্যাখ্যাটা কি? আপনারা পরিস্থিতিটা এরকম না হলেও তো পারতো। জি এটাই তো আমার লাস্ট টার্ম না? জি আপনি বলেন। জি আচ্ছা, ওই না, আমি অনেকক্ষণ ধরে 1 ঘন্টার উপরে আলোচনা হলো। আমি খেয়াল করলাম যে যারা হামলাকারী চিহ্নিত জি তাদেরকে গ্রেফতার করতে হবে, আটক করতে হবে, এই আলাপটা কেউ আনলেন না। তো আমি আনলাম আর কি, মনে করাই দিলাম আর কি আপনাদেরকে। জি 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 যাই হোক, আপনি অবশ্যই বলবেন হামলাকারীকে যেন আটক করা হয়, সেই দাবিটা আপনি নিশ্চয়ই আপনার জায়গা থেকে তুলবেন। আমাদের তো এটা দাবি আছে, আমি জাস্ট একটু অন্যদেরকে মনে করিয়ে দিলাম। আমরা ভাষা নিয়ে প্রচন্ড, আমি নিজে বলতে চাই, যারা ডকুমেন্টারি হামলার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমার দাবি। এই হামলার প্রেক্ষাপটটা যিনি তৈরি করেছেন, যারা তৈরি করেছেন, কেন করেছেন, সেটারও বিচার হওয়া উচিত। কথা বলে মামলা করতে হবে। বিচার করার মতো অফেন্স হলে অবশ্যই বিচার করা উচিত। তাহলে দৃষ্টান্ত সেট হবে। তখন ধরেন মানে আমরাও ধরেন এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলতে পারবো। যেমন ধরেন আপনি অসভ্য বলছেন, বেয়াদব বলছেন, কুলাঙ্গার বলছেন, ফকির নির্বলা বলছেন, সবগুলো মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা বলি না, এটা হজম করছি, কোনো অসুবিধা নেই। মানে এটাও ওই ব্যাপারগুলো ওরকমই। তো এরকম আর কি। ধরেন মনে করেন যে একটা কথা আসছে যে কি, সালাউদ্দিন ভাইকে কেন গডফাদার বলা হলো, কিন্তু আমরা তো দেখলাম যে সালাউদ্দিন ভাই বাংলাদেশে ফিরে এস আলমের গাড়িতে উঠছে, যে কারণে বিএনপি তাকে শোকজ করছিল। তো এস আলমকে যে শেল্টার দিবে তাকে গডফাদার বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদের জন্য আপনারা একটা ঠিক করে দেন, একটা লিস্ট ঠিক করে দেন যে এই শব্দ তোমরা ব্যবহার করতে পারবে, এই করতে পারবে না। আমরা বাংলাদেশের মানুষের কাছে বলি যে 2/3 মেজরিটির সরকার একটা হেডমাস্টারের ভূমিকা নিছে, রাজনীতিবিদদের ভাষা ঠিক করে দিচ্ছে। এখন কি আমরা এই ভাষায় কথা বলবো নাকি অন্য ভাষায় কথা বলবো, এটা আমরা ঠিক করে দিতে পারি। আরেকটা ইন্টারেস্টিং কথা মারুফ ভাই বলছেন যে কেন ক্রাইসিস নিয়ে কথা বলা হচ্ছে না, উনি বোধহয় ভুলে গেছেন। সেটা হচ্ছে যে উনি দুইটা জিনিসকে খোঁচা দিয়েছেন, যে যৌন কেলেঙ্কারি এবং ধরেন এই গ্যাস বিদ্যুতের ক্রাইসিস নিয়ে কেন কথা বলছেন। আপনি ইতিমধ্যেই বলেছেন যে নাহিদ ইসলাম এটা নিয়ে কথা বলেছে, আমরা আগামীকালকে এটা নিয়ে প্রোগ্রামও করব। কিন্তু উনি একটা জিনিস ভুলে গেছেন, যে এইগুলোকে ভোলানোর জন্য খোদ সরকার একেবারে খুব কালেকটিভ ভাবে এই যে লাগাতার ভাবে 3 দিন ধরে আমাদের উপরে হামলা চালালো কিনা, সেটাও তো একটা ধরেন ব্যাপার, যে আসলে যাতে এগুলো নিয়ে আমরা কথা বলতে না পারি। তাহলে তো এটা আপনাদের রাজনৈতিক অপরিপক্কতার প্রমাণ। আপনারা সরকার ফাঁদে ফেলেছে, আপনারা সেই ফাঁদে পা দিয়েছেন। হ্যাঁ, আমাদেরকে লাগাতার ভাবে করা হচ্ছে। আমরা ধরেন জীবনের নিরাপত্তা নিয়ে আমাদের মানুষজন ধরেন এর উপরে আছে, হ্যাঁ, এবং জেলায় জেলায় আমাদের উপরে হামলা হচ্ছে। এর মধ্যে তো ধরেন আমাদের নতুন দল, আমাদের তো কিছু অপরিপক্কতা থাকবেই, কিন্তু ওইটা একটু বিবেচনায় রাখেন আর কি। মানে একদম ধরেন অত রুট হয়ে যায় না। আর যৌন কেলেঙ্কারির ব্যাপার বলার ক্ষেত্রে ওই যে নিজেদের দলের মন্ত্রী, তার ব্যাপারটা একটু খেয়াল রাখেন। কারণ হচ্ছে যে আমি কারো পক্ষ নিচ্ছি না, কিন্তু এটাও খেয়াল রাখেন যে এই দিক থেকে চোখ ফেরানোর জন্য আসলে হামলাটা করা হইলো কিনা, সেই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আছে। এবং যার কি বলে, যাকে সেভ করার জন্য 8-10টা মিডিয়া এআই ভিডিও বলে ঝাঁপিয়ে পড়েছিল, সেটার ব্যাপারে সরকারি দল কি ব্যবস্থা নেয়, সেটাও কিন্তু আমরা দেখতে চাই। আরেকটা হচ্ছে যে আপনি যেটা প্রশ্নটা করলেন উপস্থাপক ভাই, সেটা হচ্ছে যে জুলাইয়ের ঐক্য। এখন দেখেন যে এই জায়গাতে আমরা 2 বছর পরে যেখানে এসে দাঁড়িয়েছি, এখন ঐক্যর ক্ষেত্রে তো ধরেন মিনিমাম কিছু বেসিক জিনিস দরকার হয়। ধরেন আমি যে কমিটমেন্ট করতেছি কিংবা আপনি যে কমিটমেন্ট করতেছেন, সেটা আমরা রক্ষা করতে পারছি কিনা, তা এটা ধরেন ঐক্যের একটা পূর্ব শর্ত। তা ধরেন সরকারি দল 6 মাস হয়ে গেছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। আমরা তো জুলাই সনদ, গণভোট সহ সংস্কারের যে কমিটমেন্টগুলো আমরা দেখেছিলাম, আমি ছোট আপনাকে 30 সেকেন্ড বা তারও কম। ধরুন জুলাই পদযাত্রা মানে হচ্ছে একটু স্মরণ করিয়ে দেয়া যে জুলাইতে আমরা এই রাস্তায় ছিলাম একটা অপশক্তিকে দূর করার জন্য। আমরা সেই মেমোরিটাকে রিকল করছি এই পদযাত্রার মধ্য দিয়ে। তাতে করে যেটা হবে, সমস্ত রাজনীতি, একটু আগে যেটা রহমতুল্লাহ বললেন যে আসলে সমস্ত দলগুলো তো আপনাদের সাথে তখন থাকবে, বিকজ চেতনাটা একই। কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে আসলে জি আমাদের জুলাই পদযাত্রা আমরা 5টা দাবি নিয়ে শুরু থেকে এটা আমরা করছি। এই দাবিগুলোর মধ্যে ধরেন এই যে সংস্কারের যে ইস্যুগুলো, এটা আমাদের আছে, গণভোটের ইস্যুটা আমাদের এখানে আছে। আপনি ওইটা দেখলে আরো ভালোভাবে, আমরা কিন্তু ওইগুলো নিয়ে
প্রধানত আলাপ করেছি আমরা জুলাই পদযাত্রায় যে যে সমস্ত জায়গাতে গিয়েছি। হ্যাঁ, তো এখন ধরেন এর বাইরেও ধরেন এই যে আপনি এদিকে ধরেন রহমতুল্লাহ ভাই কি বলে যে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন, কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের নেতা কর্মীরা ধরেন অনিরাপদ বোধ করতেছে। এখন এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে যেটা মানে অনেকাংশে দৃশ্যমান যে সরকারি দল এবং প্রশাসনের একটা যৌথ প্রযোজনায় আমাদেরকে মাঠে না নামতে দেওয়ার একটা প্রচেষ্টা এবং হামলা লাগাতার ভাবে করার এটা আছে। এটা ফিল করার পরে আসলে ঐক্যর জায়গাটা আসলে আসা তো কঠিন। আরেকটা জিনিস হচ্ছে ঐক্য কিন্তু প্রধানত যারা পাওয়ারে থাকেন তাদের দিক থেকে ডাক দিতে হয়। হ্যাঁ, তো সেই জায়গাতে ধরেন যে কমিটমেন্ট গুলো নির্বাচনের আগে নির্বাচনের পরে এই ধাপে ধাপে যে কমিটমেন্ট গুলো ছিল সেই জায়গাগুলোতে তো আসলে ধরেন আমরা কমিটমেন্ট গুলোর বাস্তবায়ন দেখতে চাই। তবে হ্যাঁ, আরেকটা জায়গাতে ধরেন ঐক্য যদি হতে পারতো তাহলে হয়তো ঐক্য হতো। ধরেন আমরা যদি চাঁদাবাজি নিয়ে কথা না বলতাম, চাঁদার ভাগও যদি আমরা কিছুটা পাইতাম তাহলে হয়তো আমরা বলতাম না। এখন ধরে নেন যে আমাদেরকে ওইখানে ভাগাভাগি দেওয়া হচ্ছে না, তাহলে তো ঐক্য হবে কিভাবে? আপনি জুলাইয়ের মধ্যে যে ঐক্য করবেন সে ঐক্য তো হবে না। হ্যাঁ, কারণ আমি তো আপনি কি এটা একটু যুক্ত করে দেবেন? হ্যাঁ, আপনি কি এটা একটু যুক্ত করে দেবেন? মানে নাহিদ ইসলামের বক্তব্য আমরা কোট করি বিকজ তিনি একটা রাজনৈতিক দলের সবচেয়ে প্রথম পর্যায়ে আছেন, শীর্ষ পর্যায়ে আছেন। তিনি স্পষ্ট করে বলছেন যে সরকারকে 5 বছর দেশ পরিচালনা করার সুযোগ দেয়া হবে না, জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ঠেকানো যায়নি, নানা কিছু। তার জায়গা থেকে ঠিক এই মুহূর্তে দেশ পরিচালনা করার সুযোগ দেয়া হবে না, এই স্টেটমেন্টটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? না, আমরা তো কয়েকদিন আগে আমরা বলেছি যে ধরেন যে কমিটমেন্ট করে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন না করে তাহলে তো আমরা আসলে সরকারকে সহযোগিতা করতে পারবো না, এটা আমরা বলেছি। এর পরের ধাপটা কি? এর পরের ধাপ লাগাতার 3 দিন ধরে আমাদের উপর হামলা চলতেছে। এখন এই জায়গাতে একটা বিরোধী দল, আক্রান্ত বিরোধী দল হিসেবে আমি কি বলবো যে না, আপনি আমার উপরে হামলা করতে থাকেন আর আপনি সরকার চালাইতে থাকেন। কারণ আপনি তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না, কোনো স্টেপ এখন পর্যন্ত আমরা দেখিনি। 3 দিন হয়ে গেছে। হ্যাঁ, আজকে থার্ড ডে, আজকে রাতেও হামলা হয়েছে। আজকে থার্ড ডে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা আপনি নেন নাই। আপনার যারা হামলা করেছে তারা নিজেরা এটা প্রচার করেছে, প্রকাশ করেছে। বক্তব্য একেবারে স্পষ্ট। আমি এটা নিয়ে একটু তাহলে তারা ছিল এখানে। হ্যাঁ, বক্তব্য স্পষ্ট। এখানে মারুফ মল্লিক আপনি বলছিলেন যে গ্যাসের ইত্যাদি ইস্যুতে এনসিপি কেন নির্বাক। আমি আপনাকে বলে রাখি যেই দিনটা আজকে পড়লো 1 আগস্ট, গ্যাসের সংকটে প্রতিবাদ এবং পেট্রোবাংলা অভিমুখে প্রতীকী মার্চ, রাজধানী সহ দেশ জুড়ে বাসাবাড়ি, শিল্প কারখানা এবং পরিবহনে গ্যাসের তীব্র সংকট এবং দাম বৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল হবে কারণবাজার সার্ক ফোয়ারা বিকেল 5:30টায়। আমাদের সহকর্মী রাশেদ আনিস তাকে অ্যাসাইন করা হয়েছে, বোধ করি কালকে আমরা সেটা দেখতে পাবো। তার মানে বোঝা যাচ্ছে যে তারা জুলাই পদযাত্রা নিয়ে যেমন শঙ্কায় আছে যে ঘটনাগুলো ঘটছে, কিন্তু সাম্প্রতিক সিচুয়েশন নিয়েও কিন্তু এনসিপি কথা বলছে, কিন্তু এই সংকটটা কিন্তু আজকের না। এই সংকটটা মনে হয় আমার ধারণা বেশ 10-15 দিনেরই সংকটটা শুরু হয়েছে। এই এলএনজি টার্মিনালে মনে হয় একটা দুর্ঘটনা ঘটেছে এবং যেটা সমস্যাটা হচ্ছে যে এই যে আমাদের যেগুলো নাগরিক সুবিধা বা অধিকার নিয়ে যে সংকট বা সমস্যার মোকাবেলা হচ্ছে, এগুলা নিয়ে বিরোধী দলও কোনো পরিষ্কার করে কথা বলেন না, সরকারি দলও পরিষ্কার করে কথা বলেন না। আমি আপনাদের অনুষ্ঠানে এর আগে এসে কিন্তু হামের ঘটনাটা বলেছি যে হামের টিকা প্রতিদিনই দেখবেন 5-6 জন করে শিশু মারা যাচ্ছে। এটা নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না। এর জন্য কারা দেয়? এনসিপি তখন কথা বলবে কি করে? তারা যখন এরকম ক্রাইসিস তৈরি হয়, যখন একটা বৈশ্বিক সংকট তৈরি হচ্ছে বা দেশের একটা জাতীয় পর্যায়ে সংকট তৈরি হচ্ছে, ঠিক সেই সময় এনসিপির উপরে কোনো না কোনো ঘটনা ঘটছে, তখন তারা নিজেদেরকে সামলাবে নাকি এই ইস্যুতে কথা বলবে? তাইলে পরে তো আমরা বলতে পারি যে এনসিপির পক্ষ থেকে এই ধরনের উস্কানিমূলক আচরণ করা হয় যেন তাদের উপর হামলা মামলা হয়। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক যে সংস্কৃতি এবং এটা তো আসলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু এই কঠোর রাজনীতি যে আপনি তো একদম গ্রিপে নেওয়া কঠিন। তো সেই জায়গায় যে উস্কানিমূলক কথাবার্তা বলে যদি তারা এখন মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে চায় তাহলে তো মুশকিল। এবং ফরিদুল যেটা বললেন যে সালাউদ্দিন সাহেব এসালমের গাড়িতে চড়েছেন, অবশ্যই নিন্দনীয়, গ্রহণযোগ্য না। কিন্তু নতুন বন্দোবস্ত করে ওনারা নারায়ণগঞ্জে স্বামী উসমানের গডফাদার, তার যে অন্যতম সহযোগী। আমরা এই কাজটা কেন করি? আমরা যখনই নিজেদের অপরাধের কথা বলি একটা সাইড, তখন আগের কি রেফারেন্সটা এই জন্যই বলা, নতুন দিনের বন্দোবস্ত কাউকে না কাউকে তো শুরু করতে হবে। একদম, হ্যাঁ। আপনি সেই শুরু করার দায়িত্বটা কাদের নিতে হবে? যারা নতুন বন্দোবস্তের কথা বলে তারা। যেটা বলতে চাইছিলাম, এই নারায়ণগঞ্জে যে গডফাদার আছে স্বামী উসমান, তার যে অন্যতম সহযোগী বিকেএম এর সভাপতি হাতেম, তার কাছ থেকে ওনারা জুলাই ফাউন্ডেশনে টাকা নিয়েছেন। তখন কিন্তু ছবি তুলেছেন, ওনারা ফটো সেশন করেছেন। কি হয়েছে যে এই হাতেম সাহেবকে তারা এক ধরনের আপনার পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় তুলে পরিষ্কার করে দিয়েছেন।
মূল সংকটটা হচ্ছে এই এনসিপি, জামাত এবং বিএনপির রাজনীতির আমাদের ভাই, দেশের যে এটা মূল একটু- এটা সংকট। একটু ক্লারিফিকেশন দিতে হবে। এটা হাতেম সাহেবের কাছ থেকে নেওয়া হয় না, এটা বিকেএম এর কাছ থেকে নেওয়া হয়েছে, এটা হ্যাঁ, ব্যক্তিগত কথা। এখন এই নাম্বার হাতেম এক। কে? BKM এর আর সভাপতি? নাম্বার 2, এই হ্যাঁ। হাতেম সাহেব বিএনপির শেল্টারে আমাদের হ্যাঁ। একজন সিটিং এমপির, রানিং এমপির উপরে হামলা করে রোজার মাসে চেষ্টা করেছিল। হ্যাঁ। আপনি ওইটাও একটু বলেন। না না, শুধু সেটা তো এককভাবে আপনারা বলেন না। একদম 5ই আগস্টের পরপরই এবং করেছেন। ওইটা জুলাই ফাউন্ডেশন নিয়েছিল, ওটা এনসিপি হ্যাঁ। নেয় নাই। না, ওটা ওইখানে জুলাই আপনাদের ফাউন্ডেশন নেতারা BKM ছিল, কে দিয়েছে। আপনাদের নেতারা হ্যাঁ, ছিল, নেতারা এনসিপির ছিল। নেতারা হ্যাঁ, ছিল। ওটা জুলাই ফাউন্ডেশন দিয়েছিল। হ্যাঁ। আপনি এই যেভাবে আপনি বলেন যে না। হাতেম সাহেব এসে এনসিপি কে টাকা দিছে, তো না, পুরোটা এনসিপি বলেন। আপনাদের নেতারা নিয়েছে, পুরোটা বলেন। এখন সুগার আপনার কোটেড নেতা করেন না, গিয়ে পুরোটা সেইখানে বলেন। আপনি সাংবাদিকতা করেন মারুফ ভাই। না না, এখন হ্যাঁ, এইখানে সুগার আপনি কোটেড করেন না। এইখানে আপনি আপনাদের নেতারা গিয়ে নিয়েছে, তো আপনি তো অস্বীকার হ্যাঁ, করতে নেতারা পারবেন নিয়েছে, না। কার জন্য নিয়েছে? জুলাই তখন তো ফাউন্ডেশনের এনসিপি জন্য নিয়েছে, গঠিতই হয় BKM না। এর টাকা নিয়েছে। আপনি এনসিপি হাতেম নেতা, সাহেবের টাকা শুনেন, নেয় নাই। আপনি কথা বলতে দেন। এবং এখন এই হাতেম সাহেবকে কারা শেল্টার দিয়ে রাখতেছে? না এটা না, আপনি বলেন। কথা বলতে দেন। আপনি তো একটু কথার মাঝে শুনি, কথা জি। বলছেন কেন? আপনার কথার মাঝে তো আমরা কথা বলি নাই। জি মারুফুল বলুন হ্যাঁ, বলুন। সেই সময় আপনাদের সুযোগ দলই পাবো, গঠন এই জন্য হয় নাই, বলে নিলাম। আপনার দল গঠন করা হয় নাই। আপনার নেতারা গিয়ে যখন সেখানে টাকা দিয়েছে এবং তাদেরকে এক ধরনের সুবিধা দিয়েছে, এখন সেই সুবিধা তো আর অন্য দল নিবে। আপনি একজনকে সুবিধা নিবেন, অন্য দল বসে থাকবে। এই দেশের সবাই তার ফেরেস্তা হয়ে যায় নাই যে আপনি মনে করছেন যে আপনি সুবিধা নিবেন না। এইখানে মূল সমস্যাটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছিলাম, এই 3 দলের মধ্যে মূল সমস্যা হচ্ছে পাওয়ার শেয়ারিং, ক্ষমতার ভাগাভাগি। কারণ এনসিপি মনে করছে যে আমরা উস্কানি দিয়ে উল্টা পাল্টা কথাবার্তা বলে যদি কিছু ক্ষমতার ভাগ বা অংশ নিতে পারি, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আপনি যেই কথাগুলো বললেন বা ওনারা যেই কথাগুলো বললো, এই এনসিপির যেই লাগাতার হামলা হচ্ছে, এই হামলা বন্ধের জন্য কি এনসিপির নেতারা নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলেছেন বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামানোর চেষ্টা একদম, করেছেন? আমি- তবে আমি হ্যাঁ। যেটা বলবো যে রহমতুল্লাহ ভাই যে ভাষায়, যে শব্দ চয়ন করেছেন, জি। আমি মনে করি আপনাদেরও সেই শব্দ ভাষা প্রয়োগে সতর্ক থাকা উচিত। পাটোয়ারি যেই ভাষায় কথা বলছে, সেই ভাষার বিপরীতে আপনারা যদি এই ধরনের শব্দ ব্যবহার করেন, তাহলে কিন্তু এই সংকট বা এই সংঘাত থামবে না। তাহলে এই বক্তব্যটা, এর ব্যাখ্যাটা যদি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনি আপনাদেরকে স্পষ্ট করে দেন যে এই শব্দগুলো আসলে ব্যবহার করাটা আপনার দিক থেকে অনাকাঙ্ক্ষিত ছিল কিনা, তারপর আমরা একটা আলাপটা শেষ করতে চাই। আমার হাতে সময়টা একেবারে কম, ছোট করে। জি। আপনারা ওই যেই নামটা বারবার বলতেছেন না, জি ওই নামটার ওই ধরনের অসভ্য, অকথ্য, অশ্রব্য ভাষা সে যেভাবে ব্যবহার করে, তাতে আমি মনে হয় যে আর কোনো ভাষা খুঁজে পাই নাই। জি আরো কিছু ভাষা খুঁজে পেলে আমার পক্ষে ব্যবহার করাটা উচিত ছিল, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি যে বললেন যে ওই যে আওয়ামী লীগের লোকের কথা, আপনি একটা বলে থেমে গেলেন কেন? চট্টগ্রামের মেয়রের বাসায় এই যে মহাবিপ্লবী হাসানাত আব্দুল্লাহ এমপি হওয়ার পরেও তো মাশাআল্লাহ মেহমানদারি গ্রহণ করেছেন। আপনার এই যে কয়েকদিন আগে এই যে বিতরণ করতে গেছেন, ত্রাণ বিতরণ করতে গেছেন, কার বাড়িতে থাকা মেহমানদারি গ্রহণ করেছেন? আপনি এইরকম ঘটনায় যে হান্নান মাসুদ এই ফার্স্ট হোটেলে বসে 3 কোটি টাকা লেনদেন করে তারপরে ইকরামুল্লাহ চৌধুরীকে পার করা দেওয়ার যে এগুলি হাজার হাজার ঘটনা। ভাই, এতটুকু একটা এই কয়েকদিনের একটা দল, এর যে সমস্ত যেই সমস্ত পাহাড় সমান অভিযোগ তাদের বিরুদ্ধে বের হয়েছে, এটার জন্য তো বিএনপির দরকার নেই তার বিরুদ্ধে কথা বলার। তার উপকর্মতারাই তো তারা হয়ে গেছে। শেষ পর্যন্ত গিয়ে যাদের পাল্লায় পা দিছে, তাদের 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 মুরব্বী যারা, সেই মুরব্বীদের সংগঠনের ছাত্র শিবিরের সভাপতি, জি। তিনি নিজেই তো এই হামলা সম্পর্কে বলেছেন যে এই হামলাটা করা হয়েছে এনসিপিকে একটু মার্কেট বেশি দেওয়ার জন্য। এই জন্য এনসিপি যাতে জুলাইতে যাতে খুব বেশি সামনের দিকে থাকে, জামাতকে পিছিয়ে ফেলার জন্য। ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, তো ফেলে দেওয়ার মতো। আবার যদিও 1 ঘন্টার মধ্যে আবার সেটা আবার ডিলিট করে দেওয়া হয়েছে। বুঝতে পারছি। আমরা তো আমাদের আলাপটা এখানে শেষ করতে হচ্ছে, এখানে কারণ আপনার এই জি বিষয়গুলি মাঠে নামতে বাধা কে দিয়েছে, কেন দিয়েছে, প্রেক্ষাপটটা আমি আবারও বলবো, প্রেক্ষাপটটা কারা তৈরি করেছে? আপনি চুলাই পদযাত্রা করতে গিয়ে হাসিনার বিরুদ্ধে হাসিনার নাম কয়বার নিয়েছেন? আপনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কয়বার নাম এনসিপি তো নিয়েছেন? তাদের 5টা দাবি সামনে রেখেই পদযাত্রাটা করেছে। তারা তো স্পষ্ট করেছে তাদের দাবিগুলো আছে, তো ওই দাবির মধ্যে তো তারা থাকবে। সেই দাবিগুলো কোথায়? ওই দাবিগুলো নিয়ে পদযাত্রা। আপনি যে বললেন 15 জন 20 জন নেতাকর্মী, সামনে 100 জন পুলিশ, পিছনে 100 জন পুলিশ, আচ্ছা এত জনতার মাঝে হামলাটা করলো। পুলিশ যদি না থাকতো তাহলে না বোঝা যেত। আপনার এই পাটোয়ারি যেই লোকের নাম আপনি বলতেছেন, সে পুলিশে যেরকম খামচি দেওয়া অবস্থায় যেই ছবি না, তবে হয়েছে, রহমতুল্লাহ ভাই
যেটা হচ্ছে আপনারা যেহেতু বড় দল এবং সরকারে আছেন, এখন আপনাদের প্রতি নানা ধরনের উস্কানি থাকবে, জি। আপনাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করা হবে, কিন্তু আপনাদেরও সংযত এবং একটু আমি মনে করি যে চিন্তা ভাবনা করে রাজনৈতিক কর্মসূচি নেওয়া উচিত, দেওয়া উচিত। হবিগঞ্জে যেটা হয়েছে যে 144 ধারা জারি করা হয়েছে, সেখানে আমার মনে হয় ওই দিন বিএনপি বা ছাত্রদল কর্মসূচি ঘোষণা না দিলেও পারত। পারতো।